ক্ষমতার যে মসনদ ময়ূর সিংহাসনে বৈশা আরও যদি থাকে শেরাটন সোনারগাঁও এইখানের খাওয়া দাওয়া রাত্রে হোটেলে থাকা 30,000 টাকার কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকার বিমানে বা হেলিকপ্টারে উড়ে যাওয়ার যে মজা সেই মজাটা করার জন্যই আজকে এইসব যে অপ্রাসঙ্গিক কথা বলা হচ্ছে। খালি সন্তানদের ব্যাপারে আমি বলছি না, সন্তানরা এটা বলে বলে আমি মনে করি না। ইউনূস সাহেবের সরকার বলাচ্ছে এই বিষয় নিয়ে আবার আসছি আপনার কাছে। সাইফুল হক, আপনার কাছে জানতে চাই, যেহেতু আজকে ইফতারের কথাটা আসলো, আপনি এনসিপির ইফতারে গিয়েছিলেন, একটু জানতে চাই যে একটা ঐক্যমতের কথা বলা হচ্ছে, সেখানে তো রাজনৈতিক দলের নেতারা গিয়েছিলেন, সেখানে বিশিষ্টজনরা গিয়েছিলেন। ঐক্যমত নিয়ে কেউ সংশয় প্রকাশ করেন যে এখন এসে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে সেই 5ই আগস্টের সময় যে ঐক্যমতটা ছিল এখন সেটি সম্ভব কিনা, আপনার কাছে কি মনে হয়? না, যে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্যটা গড়ে উঠেছিল 7 মাস পরে তো ঐক্যটা সেখানে নাই। এটা তো সত্য। নেই কেন? এটা খুব বাস্তব কারণে। যেহেতু আগামী জাতীয় নির্বাচন সামনে, প্রত্যেকে একটা দলীয় এজেন্ডা নিয়ে জোটগত পলিটিক্যাল এজেন্ডা আছে, একটা ভিশন আছে, স্বপ্ন আছে, প্রত্যেকে নির্বাচন করবেন, বিভিন্ন দলগুলো যাবেন। ফলে এখানে তো রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিছু ডিবেট থাকবে, পলিমিক্স থাকবে, কিছু নানা ধরনের কিছু কিছু মতপার্থক্য থাকবে, এবং এটা বহুত্ববাদী রাজনৈতিক সমাজে এটাই স্বাভাবিক। আমাদের সমাজটা তো বলুন হাইলি একটা মানে অ্যাবসলিউট একটা পলিটিক্যাল সমাজ, এবং পৃথিবীর মধ্যে সম্ভবত বাংলাদেশ এখন সবচেয়ে বেশি পলিটিক্যালি সবচেয়ে বেশি ভাইব্রেন্ট, যেখানে এমন কোনো মানুষ নাই যার জামার পকেটে, পাঞ্জাবির পকেটে 2-4-10টা সংস্কারের প্রস্তাবনা না আছে। প্রত্যেকে দেশকে নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তো এখানে পার্থক্যটা আছে, থাকবে। কিন্তু আবার বড় দাগের মনে করি, আমি ছাত্রদের সাথে, ওরা আজকে কথা বলেছে, তাদের যাদের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে, আমি 3-4টা কথা তাদেরকে আমি বলেছি। আমি 1 নম্বর বলেছি যে ধৈর্যটা লাগবে। আমি বললাম যে তোমরা যে ঐক্যটা তৈরি করেছিলে, নানা পার্থক্যের পরও ঐক্যের সুতাটা যেন একেবারে ছিঁড়ে না যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে, এখানে তোমাদেরও একটা ভূমিকা আছে। এই ব্যাপারটা একটু যত্নশীল, একটু দেখা দরকার। আমি বললাম, আমার দাদু ছোটকালে বলেছিলেন যে যারা শুরুতেই খুব জোরে দৌড়ায় তারা কিন্তু বেশি পথ তারা কিন্তু যেতে পারে না। ওরা এখন যে দৌড়ছাপ করছে, বললাম যে একটু ধীরে যাওয়া দরকার। আচ্ছা। আর একটা যেটা বলেছিলাম যে এক লাফে হয়তো ছোট একটা হয়তো খাল পার হওয়া সম্ভব, কোনো নদী বা সমুদ্র এক লাফ দিয়ে পার হওয়া সম্ভব না। আরেকটা যেটা লাস্ট যেটা বলেছি আরেকজনকে, সেটা বললাম যে সব অর্জনটা এক দৌড়ে এক যাত্রায় সব অর্জনটা নেওয়ার হাতে মুঠায় নেবার চেষ্টাটা না করাটা ভালো। এটা 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 একটা অবাস্তব জায়গাটা। আর রাজনীতিটা এটা T20 অথবা 1 ডে ক্রিকেট ম্যাচের মতো না। এটা একটা অনেকটা বলতে পারেন একটা 5 দিনের একটা টেস্ট ম্যাচের মতন। এখানে T20 মাঝে মধ্যে খেলতে হবে, 1 ডেও খেলতে হবে, কিন্তু ফাইনালি আপনাকে একটা টেস্ট ম্যাচের জায়গায় আপনাকে যেতে হবে। আমি মনে করি আজকে তারা তাদের বক্তব্য তারা দিয়েছে, এবং তারা যথেষ্ট উষ্ণ ছিল, সবাইকে তারা একটা আতিথেয়তা করার তারা আন্তরিকভাবে তারা একটু চেষ্টা করেছে। আমি তাদের বক্তব্যটা শোনার চেষ্টা করেছি। কিন্তু যেটা বললেন ফজলু ভাই, যেটা বললেন তাদের বক্তব্যের মধ্যে তো বললেন এমন কিছু প্রশ্ন আছে, এগুলো নিয়ে তো তর্ক বিতর্ক হতেই পারে, এর নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু আমরা দাঁড়াবো কোথায়? আমরা দাঁড়াবো ন্যূনতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা, পলিটিক্যাল পার্টি, যেখানে আমরা একমত হতে পারি। একমত হবার প্রশ্ন আছে, যেমন একটু আগে আপনি খবরে আপনি দেখাচ্ছিলেন যে ওই যে ডক্টর আলী রিয়াদ যেটা বললেন না, যে সংশোধনী এনেও অধ্যাদেশ দিয়েও সংবিধানের এই সংস্কারটা করা সম্ভব। আমার আইনজ্ঞরা এই কথার জন্য আইনজ্ঞরা দরকার নাই, রাষ্ট্র রাজনীতি সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন বোধসম্পন্ন মানুষই যথেষ্ট। যে দেশে 16 বছর ধরে মানুষ এটা ভোট দিতে পারে নাই, মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই, গোটা লড়াইটা হচ্ছে ভোটের লড়াই, গণতন্ত্রের লড়াই, নিজস্ব প্রতিনিধি লড়াই, এবং পুরনো ফ্যাসিজম যাতে কোনো চেহারা যাতে ফিরতে না পারে তার জন্য পরিবর্তনের লড়াই। সেজন্য কথাটা এসছে আগামী পার্লামেন্টে, যারা অর্থাৎ যাদের ম্যান্ডেট আছে, মানুষ ম্যান্ডেট দেয় কীভাবে? মানুষ থ্রু ইলেকশন সে তার ম্যান্ডেটটা দেয়। সুতরাং আগামী পার্লামেন্ট আমরা যে সমস্ত
রিফর্মের এজেন্ডা যেগুলো আমরা একমত হতে পারবো সেগুলো পার্লামেন্টে আলোচনা হবে, অ্যাকসেপ্ট হবে, গৃহীত হবে। তার ভিত্তিতে আমরা নতুন গণতান্ত্রিক একটা দায়বদ্ধ সংবিধানের জায়গায় আমরা আসতে পারবো। এখন এগুলো করে ধরেন বিভিন্ন দলের এজেন্ডা থাকতেই পারে, এটা নিয়ে আমি বেশি উদ্বিগ্ন না। আচ্ছা, আসছে আপনার কাছে দুজন দর্শক আছে, ফোনটা জি নিয়ে জি আসি। জি হ্যালো, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন পটুয়াখালী থেকে বলছিলাম। জি, দেলোয়ার ভাই বলেন। জি, আমি বিজ্ঞ আলোচক সাইফুল হক স্যার, ওনার আসলে ওনাকে ভালোবাসি এবং ওনার রাজনৈতিক প্রজ্ঞা অনেক ভালো। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা হলো 35 থেকে 37% এবং পতিত যে সরকার, যে দলটা পালিয়ে গেছে, তো তাদেরও একটা ভোটের জনপ্রিয়তা আছে 30 থেকে 33%। তো তাদের ছাড়া কি আসলে বর্তমান নির্বাচন কি গ্রহণযোগ্য হবে, আন্তর্জাতিকভাবে কি স্বীকৃতি পাবে? জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। ফজলুর রহমান, আপনার কাছে জানতে চাব, আপনি আলোচনার সময় বলছিলেন যে আজকেই যদি বলি এনসিপি যে একটা বড় ধরনের ইফতার মাহফিল তারা করেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, তো সেটা নিয়ে আপনি প্রশ্ন করছিলেন যে তারা কিভাবে সেখানে করে। আমার একটা আছে যে যখন এই দলটি গঠিত হয়, তাদের যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু তাদের সম্পদের হিসাব একদম ফেসবুকে দিয়েছেন, সামাজিক যোগাযোগ প্রকাশ করে তারপরে তিনি রাজনীতিতে এসেছেন। এক ধরনের স্বচ্ছতার একটা ব্যাপার তিনি তৈরি করেছেন। তারপরে আপনি মানে তারা তো একটা স্বচ্ছতার প্রকাশ করেছেন, নিশ্চয়ই তারা এই তাদের দলের খরচের ব্যাপারে নিশ্চয়ই স্বচ্ছতার ব্যাপারটা দেবে প্রকাশ। আমি আপনাকে বলি, আমি এদের প্রথম, এরা আমাদের সন্তানের মতো, কি বলবো, বললে পরেই তো জিনিসগুলো ভুল বুঝাবুঝি হয়। আমাদের নেতাও আবার বলছে, আজকে দেখলাম যে এমন কোনো সমালোচনা করা যাবে না যে সমালোচনা করলে আমাদের মধ্যে ডিফারেন্স। আমি ডিফারেন্স হোক এটাও চাই না, এই ছেলেদেরকে আমি সমালোচনা ওইভাবে করতে চাই না। কিন্তু এটা আমার কাছে মনে হয় না যে এরা বাংলাদেশের রাজনীতির কোনো সন্তান। যাদের নামগুলো আমি 10টা ছেলের নাম একসাথে বলতে পারি, যে এদেরকেই চেহারাগুলো, এদেরকেই মানুষ এই চেহারাগুলো দেখে। এদের প্রত্যেকেরই চেহারা সুন্দর হয়েছে গত 6 মাসে 7 মাসে। এদের স্বাস্থ্য ভালো হয়েছে, এদের শার্টের বাড়ছে, গাড়ির জৌলস বাড়ছে, খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড বাড়ছে, টাকা পয়সার স্ট্যান্ডার্ড বাড়ছে। এখন অনেকে, আমি যা দেখি, আমার কাছে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনে বলে যে এই যে নব্য পুঁজিপতি শ্রেণী, আপত্তি নেয় আমার, লুটেরা পুঁজিপতি শ্রেণী, যারা গত 16 বছর একদল লোক আঙ্গুল ফুলা কলা গাছ ফুলে বট গাছ হয়েছিল, এরা তো সবাই পালায় জানে, এরা তো সব দেশে আছে, এদের গায়ে তো কেউ হাত দেয় নাই। শুধু পলিটিক্সে যারা ডাইরেক্ট জড়িত ছিল, সালমান রহমানের মতো, এদের গায়ে হাত। এবং সেই সন্তানদের পিছনেও একটা কালো শক্তি আছে। আমি সবসময় কথাটা বলি, একটা কালো শক্তি আছে, যে শক্তিটা এখন একটু থামছে। যারা মনে করছিল যে তাদের ঢেউয়ে সমস্ত কিছু উড়ায় নিয়ে যাবে, মুক্তিযুদ্ধ, তারপরে এই মানে 72-এর সংবিধান, 47 স্বাধীনতা হয়ে যাবে, যারা মনে করছিল, একটু মনে হয় থামছে যে না, এই দেশে আরও মানুষও আছে। এই ছেলেদের সম্পর্কে আমি কিন্তু বুঝতেছি না এরা কি বিশ্বাস করে, কি বিশ্বাস এরা পলিটিক্স করে। এরা 5ই আগস্ট 2024-এর আগে কি কথা কয়ে মানুষকে নামাইছে, আর গত 7 মাস যাবৎ, বিশেষ করে 5 মাস কি কথা বলছে, কিছুই বিশ্বাস করে না তারা বাংলাদেশের। এখন আবার সংবিধানের উপরে সংবিধান বদলাতে চায়, এটা একটু রাখছে। গণপরিষদ চায়, সংবিধান বদলাতে চায়। 72-এর 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লেখা যে সংবিধান, সেই সংবিধান যেটা এখনো এক্সিস্ট করতেছে, যে সংবিধানের অধীনে নাহিদ ছেলেটা 6 মাস মন্ত্রিত্ব করে আসছে, 6 মাস বা 7 মাস মন্ত্রিত্ব বা উপদেষ্টা যাই বলেন, তো মন্ত্রীর সমমর্যাদায়, বা এখনো ইনু সাহেবরা আছে। এটা আমাদের দেশে কার শক্তিতে কাউলো বান্দি ঠাকুর ছিল না। আমাদের গ্রামে, আমি বাইটটা মানুষ, বাইটটা কথা বলি, যে সংবিধানের উপরে শক্তিতে তুমি শপথ নিলা, 7 মাস যাবৎ রাষ্ট্র চালাইতেছ, সেই সংবিধানটা এখন নাই বলতেছ, তাইলে 7 মাস যাবৎ যে তুমি যে মন্ত্রিত্ব করলা, এটার খেসারত কে দিবে? আইনগত খেসারতটা কে দিবে? এবং যারা বলতে চায় এখানে কি সেকেন্ড রিপাবলিক যারা করবে, এই সেকেন্ড রিপাবলিকটা তো লাহোরে তো না ইসলামাবাদে,
নাকি আফগানিস্তানের কাবুলে? কোথায়? কিসের সেকেন্ড রিপাবলিক বলতে তারা কি বুঝাইতে চায়? তারা বাংলাদেশের নামটা, ওই যে আলী রিয়াজ আছেন একজন, যারা বাংলাদেশের নামটা খুব একটু ভদ্রলোকের মতো বদলায় ফেলতে চায়। তো আমার কথাগুলা খুব তিতা লাগবে। তাদের মনে আছে বাংলাদেশ তারা রাখবে না, মুক্তিযুদ্ধের বাংলাদেশ তারা রাখবে না, মুক্তিযুদ্ধের সংবিধান তারা রাখবে না, এবং যতদিন পর্যন্ত এই ব্যাপারে তারা সাকসেসফুল হওয়ার মতো শক্তি অর্জন না করছে ততদিন পর্যন্ত তারা এই ধরনের ডাইনে বামে, সকালে বিকালে, রাত্রে দুপুরে বিভিন্ন সাইজের কথা বলতে থাকবে। এই কারণে কথা বলতে থাকবে কারণ তাদের পিছনে শক্তি আছে। সেই শক্তিটার নাম হলো সরকার, আর এই সরকারের প্রধানের নাম হলো প্রফেসর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা মনে করতাম উনি অনেক টাওয়ারিং পার্সোনালিটি। কিন্তু আজকের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে জনাব